উপস্থিত ডাক্তার হালিম ভাই, ডাক্তার মজলু ভাই, ডাক্তার ফারুক ভাই সহ নবীন এবং প্রবীণ ডাক্তারবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এই হোমিওপ্যাথির দার্শনিক বক্তৃতা বইয়ের 17তম ব্যাখ্যানের দ্বিতীয় পেজের দ্বিতীয় অনুচ্ছেদটি আমরা পড়ব। লাইনটি হলো তরুণ ও প্রাচীন এই দুই শ্রেণীর রোগের প্রমাণ ও উপলব্ধি। এই থেকে আমরা শুরু করব। তরুণ ও প্রাচীন এই দুই শ্রেণীর রোগের প্রমাণ ও উপলব্ধি এই অনুশীলনের সর্বপ্রথম আলোচ্য বিষয়। তাহলে তরুণ ও প্রাচীন এই দুই শ্রেণীর রোগের প্রমাণ ও উপলব্ধি এই অনুশীলনের সর্বপ্রথম আলোচ্য বিষয়। যাবতীয় রোগের সাধারণ শ্রেণীবিভাগ এই রোগ সম্পন্ন করা হয় তরুণ পীড়ার সম্মুখে পৃথকভাবে এক শ্রেণীতে স্থাপন করিয়া তাহাদিগকে তরুণ পীড়ার রূপে অনুশীলন এবং প্রাচীন পীড়ার সম্বন্ধেও এই প্রথা অবলম্বন। তাহলে কি হচ্ছে, যাবতীয় রোগের সাধারণ শ্রেণীবিভাগ এরূপ সম্পূর্ণ করা হয় তরুণ পীড়ার সম্মুখে পৃথক এক শ্রেণীতে স্থাপন করিয়া তাহাদের তরুণ পীড়ার রূপে অনুশীলন এবং প্রাচীন পীড়ার সম্বন্ধেও এই প্রথা অবলম্বন। তার মানে কি, আমরা যে অনুশীলনটা করতেছি আমরা এটাকে দুইটা শ্রেণীতে নিয়ে গেছি। একটা কি হলো তরুণ, আর একটা হলো প্রাচীন। তার মানে একটা হলো একিউট ডিজিজ, আর একটা হলো ক্রনিক ডিজিজ। তরুণ উপবিষ সমূহ দেহাক্রমণে সংক্রমিত হয়। তরুণ উপবিষ সমূহ দেহানুক্রমে সংক্রমিত হয়। নিয়মিত রূপে তাহাদের ন্যূনাধিক সময়ব্যাপী একটি অনুবন্ধ কাল, তাদের আপন অগ্রগতির একটা সময় এবং প্রশমনের একটা সময় থাকে, যেটা নিয়ে একিউট ডিজিজ তরুণ পীড়া বলি। এটা কি বলা হয়, এটা একটা নির্দিষ্ট সময় থাকে এবং নির্দিষ্ট সময় এটা আস্তে আস্তে বেশি বেড়ে যায়, আবার বাড়তে যেয়ে একটা সময় আবার আস্তে 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 কমে যায়, এটা প্রশমিত হয় এবং এক সময় এটা আরোগ্যের লাভ করে, আরোগ্যের দিকে এটা তাদের প্রবণতা থাকে। তাই আমরা তরুণ পীড়ার সম্পর্কে একিউট ডিজিজ সম্পর্কে বলছে, এটা দ্রুত বেড়ে যায়, একটা সময়ে আবার আস্তে আস্তে কমতে থাকে, আবার এক সময় এটা আরোগ্য হয়ে যায়। প্রাচীন উপবিষ সময়ের অনুবন্ধ বা সঞ্চার কাল অগ্রগতির কাল থাকে, কোনো তাদের প্রশমন কাল থাকে না, তাদের গতি নিরবিচ্ছিন্ন, রোগীর মৃত্যু ব্যতিরেকে তাদের অবসান নেই। এই কথাটা আমাদের জেনে নিতে হবে যে আমরা যে ক্রনিক ডিজিজ এগুলি একিউট ডিজিজের মতো আস্তে 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 বাড়তে থাকে, অগ্রগতি হতে থাকে, কিন্তু এগুলির কোনো প্রশমন কাল থাকে না এবং তাদের গতি ধীরে ধীরে চলতেই থাকে এবং রোগীর মৃত্যু ছাড়া এই রোগগুলা অবসান হয় না। প্রাচীন পীড়া অপেক্ষা তরুণ পীড়ার সমীক্ষার প্রয়োজন অনেক কম। প্রাচীন পীড়া অপেক্ষা তরুণ পীড়ায় সমীক্ষার প্রয়োজন অনেক কম। অর্থাৎ প্রাচীন পীড়ার চেয়ে তরুণ পীড়া নিয়ে এত গবেষণা, এত পর্যালোচনা, এত কিছু প্রয়োজন হয় না তরুণ পীড়া নিয়ে এত কিছু করা। যে সমুদয় সংক্রামক ও স্পর্শমূলক পীড়ার প্রাকৃতিক পরিবেশে নেয় এবং যাহারা নির্দিষ্ট দ্বারা অনুসরণ করিয়া প্রবাহিত প্রশমিত হয় তাহারা তরুণ বিধি। যে সমুদয় সংক্রামক ও স্পর্শাক্রমক পীড়ার প্রকৃতি উপবিষে নেয় এবং যাহারা নির্দিষ্ট দ্বারা অনুসরণ করিয়া প্রবাহিত ও প্রশমিত হয় তাহারা তরুণ বিধি। আর যেটা একেবারে প্রশমিত হয় না, এটা হলো কি ক্রনিক ডিজিজ, হলো প্রাচীন পীড়া। যদি কোনো ব্যক্তি তাহার পাকাশয়ের শৃঙ্খলা ব্যাহত করে এবং তজ্জন্য বহন করে থাকে, পরন্তু পরে আর কোনো উপদ্রব সংঘটিত না হয়, তাহলে বুঝতে হইবে তাহার কেবল একটা অসুস্থ হইয়াছিল, বাহ্যিক কারণজনিত তদ্রূপ অবস্থা উপবিষ প্রসূত নহে। বলছে যদি কারো এটা পাকস্থলীতে গোলযোগ দেখা দেয়, বমি দেখা দেয়, এরকম দেখা যায়, তাইলে বোঝা যাবে যে এটা বাহ্যিক কারণজনিত তদ্রূপ অবস্থা উপবিষ প্রসূত নয়। এটা কোনো মায়াজনিক কারণে হয় নাই, এটা একটা সাধারণ কারণে, একটা এক্সাইটিং কজে এটা হয়েছে। যে সমুদয় বস্তু মুখবিবর পথে উদরস্থ হয় এবং তাহাদের পরিণামে ওষুধ উৎপাদন করে, তাহারা কোনো পুরাতন পীড়াকে জাগ্রত করিয়া তোলে অথবা কৃত্রিম উপঘাত রূপে একটা উপদ্রবের সৃষ্টি করে। পক্ষান্তরে প্রকৃত পীড়া অর্জিত হোক কিংবা সহজাত হোক, মানুষের অন্তঃস্থম ক্ষেত্র হইতে বাহ্যতম ক্ষেত্রে প্রবাহিত হইয়া মানুষকে ব্যতীত করে। মানুষের রোগের এই সমুদয় কারণ মৌলিক পদার্থের অন্তঃপ্রবাহ বা সঞ্চার এবং ইহারা নির্দিষ্ট গতি অনুসারে প্রবাহিত হয়। তাহাদের প্রত্যেকের নিজস্ব সঞ্চার কাল
নিজস্ব বর্তমান কাল থাকে, তাহাই অবলম্বনপূর্বক পরস্পরাগত চিকিৎসা প্রণালীতে উহাদের নামকরণ হইয়াছে। এই সমুদয় বিষয় কেবল নাম উল্লেখের উদ্দেশ্য নয়, পরন্তু ওই চিকিৎসা প্রণালীর সহিত সাহচর্য রক্ষা করার জন্য অবগত হওয়া শ্রেয়। বলছে যে আমাদের যে মায়ের জন্য যে রোগগুলো হবে, এগুলি আমরা নাম দিয়ে চিকিৎসা করা আমাদের উচিত হবে না, বরং কি বলবে, এগুলি চিকিৎসা প্রণালীর সহিত সাহচর্য রক্ষা করার জন্য অবগত হওয়া শ্রেয়। চিকিৎসা প্রণালী কিভাবে করতে হবে এটা আমাদের জানা বেশি আবশ্যক, এদের নাম জানা আমাদের আবশ্যক নয়। নাম উল্লেখের উদ্দেশ্য লইয়া রোগ শিক্ষা উচিত নহে, সে শিক্ষায় নামের দ্বারা ক্ষতি হইয়া থাকে। যখন তোমরা কোনো বালককে রোমান্তি বা হাম রোগে আক্রান্ত বলে বিবেচনা করো, তখন রোমান্তির বা হামের কল্পনা তোমাদের মন হইতে অবস্থিত হইতে পারে, কিন্তু সেই নির্দিষ্ট বালকটির পীড়া প্রকৃতি তোমাদের উপলব্ধি করিতে পারিবে না। বিশেষত যদি রোগ নির্ণয়ের উদ্দেশ্যে রোগী পরীক্ষা করা তোমাদের অভ্যাস থাকে। বলছে কোনো বালকের যদি রোমান্তি বা হাম হয়, তুমি তার যে শুধু রোমান্তি বা হাম হয়েছে ওই চিন্তা করলে হবে না, তুমি বালকটার প্রকৃতি তুমি তাকে উপলব্ধি করতে হবে, তার চরিত্র, তার উপলব্ধি, তার আচরণ, তার অভ্যাস, তার চালচলন তোমাকে উপলব্ধি করতে হবে। যদি রোগ নির্ণয়ের উদ্দেশ্যে রোগী পরীক্ষা করা তোমাদের অভ্যাস থাকে, বলছে কি তুমি উপলব্ধি করতে পারবে না, ওই বালকটার চরিত্র অভ্যাস তুমি জানতে পারবে না যদি রোগ নির্ণয়ের উদ্দেশ্যে রোগী পরীক্ষা করা তোমাদের অভ্যাস। অর্থাৎ যদি তুমি তাকে রোগ নির্ণয় করতে চাও, তাহলে অ্যালোপ্যাথি তারা করে রোগ নির্ণয়, কি করে রোগ নির্ণয় করে, আর আমরা করতে হবে রোগটা যে নিয়ে আসছে যে ব্যক্তিরা তাকে নির্ণয় করতে হবে। অ্যালোপ্যাথি তারা করে রোগটা নির্ণয়, আর আমরা করতে হবে যে রোগটা নিয়ে আসছে এই সমস্ত রোগীটাকে নির্ণয়, তার মানে তার প্রকৃতি, তার চালচলন, তার আচার ব্যবহার, তার খাওয়া দাওয়া, এগুলি আমরা করলে হাম হোক, রোমান্তি হোক, পেটের সমস্যা হোক, তার এইডস হোক, ক্যান্সার হোক, তখনই এটা কি করতে থাকবে, আস্তে আস্তে এটা আরোগ্যের দিকে যেতে থাকবে। আর ডিজিজ যদি আমরা চিকিৎসা করি, তাহলে এই রোগটা বারবার একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হবে, টার্ন ইনটু অ্যানাদার ডিজিজ। যদি রোগ নিয়ে শুধু চিন্তা করি, তাহলে রোগ একটা ভালো হয়ে আরেকটা রূপান্তরিত হবে। তাই আমাদের উচিত জ্ঞান ফিলোসফি পড়ে আমরা উচিত যে রোগীর প্রকৃতি, তার আচার আচরণ, তার খাওয়া দাওয়ার অভ্যাস, এগুলো আমাদের জানা। এগুলো জানলে আমরা যে কোনো রোগ থেকে রোগীকে আরোগ্য লাভ করতে পারবো, আর না হয় রোগ রূপান্তরিত হবে। তো আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ সবাইকে। আমরা আগামী ক্লাসের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।